কি হয়, ওই সন্দেশখালীর জমিটা ভঙ্গুর হতে থাকবে, ভাঙতে থাকবে। সন্দেশখালী আস্তে আস্তে নোনা জলটা ঢোকা দেওয়া হচ্ছে, হ্যাঁ নোনা জলটা মানচিত্র থেকে মিলিয়ে যাবে সন্দেশখালী। তার উপর যেটা হবে, যদি আয়লা বা এই ফণী বা আমফানের মতন যদি সাইক্লোন আসে, সাইক্লোন আসতে বাধ্য, যেভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, সাইক্লোনও বাড়ছে। আমাদের আগে যদি বছরে একটা সাইক্লোন হতো, তখন দেখা যাচ্ছে বছরে 3টে সাইক্লোন হচ্ছে। একটা সুদৃশ্য ইকো ট্যুরিজমের জায়গা ছিল। তুমি জানো সন্দেশখালীতে অনেক বইয়ের শুটিং হয়েছে, অমানুষ বইয়ের শুটিং হয়েছে। সন্দেশখালীতে আগে ম্যানগ্রোভ ফরেস্ট ছিল, জোয়ার ভাটা ছিল, সমুদ্রের জোয়ার ভাটা, একটা মানে একদম। আপনার কথা আমরা কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। তো সন্দেশখালী একটা অপরূপ একটা দৃশ্য ছিল। সন্দেশখালী একটা ট্যুরিজমের পক্ষে খুব ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে যখন দেখা গেল যে সন্দেশখালী ম্যানগ্রোভ কাটা পড়লো এবং নোনা জল ঢুকে গেল, কৃষি জমি বিলুপ্ত হলো এবং গাছ কাটা পড়লো, ওখানে সুন্দরী গাছ বলো বা ম্যানগ্রোভ বলো কিছুই এখন নেই। এবং শুনলে অবাক হয়ে যাবে, যা কৃষি জমি ছিল তার এখন 75% হয়ে গেছে এই নোনা জলে ভেড়ি। সেইখানে এখন লোকের জীবন জীবিকা বলে কিছু নেই। সন্দেশখালীর মাটিতে একটা প্রন কালচার গড়ে তুলেছে, অ্যাকোয়া কালচার, যেটা বিদেশে এক্সপোর্ট হচ্ছে এবং রাজ্য সরকার রপ্তানি করে অনেক টাকা আমদানি করছে, অনেক টাকা রোজগার করছে। এবং গ্রামের লোকটাকে যদি কাজে লাগাতে পারতো, ওখানে যদি একটা এক্সপোর্ট প্রমোশনের জন্য একটা অনেক ইন্ডাস্ট্রি তৈরি হতে পারতো এই চিংড়ি প্রসেসিং এর জন্য, প্রন প্রসেসিং এর জন্য, তাহলে খুবই ভালো হতো। কিন্তু দেখা যাচ্ছে শাহজাহানের ওইদিকে মন ছিল না। আজকে রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে যে ভুয়ো জব কার্ড, যত জব কার্ডে পয়সা এসেছিল সেটা শাহজাহান খেয়ে নিয়েছে। শাহজাহান জব কার্ডের পয়সা খেয়েছে, শাহজাহান জমি খেয়েছে, শাহজাহান গাছ খেয়েছে। হ্যাঁ, তো শাহজাহান কি খায়নি, সবই খেয়ে নিয়েছে। অনেকে বলে শাহজাহান পিঠেও খেয়েছে। সে তো খেয়েছে, পিঠে কথাটা এসছে। এখন পরিবেশবিদ, পরিবেশ প্রযুক্তিবিদ দাদাকে প্রথমে স্বাগত জানাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আইএন নিউজের যারা দেখছেন এবং দর্শক যারা রয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আজকে সব থেকে বড় খবর হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ 55 দিন পরে শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ। এতদিন কেন গ্রেপ্তার হয়নি সেই নিয়ে তারা ব্যাখ্যা দিয়েছেন যে আইনি জটিলতা ছিল, নানা বিষয় তারা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন পুলিশের তরফ থেকে। কিন্তু আমরা একটু অন্যরকম আলোচনা করব। আপনি হয়তো ভাবছেন যে পরিবেশ প্রযুক্তিবিদ আমার সঙ্গে কেন, কারণ কথা হচ্ছে সন্দেশখালী নিয়ে, কথা হচ্ছে রাজনীতি নিয়ে, চর্চা হচ্ছে রাজনীতি নিয়ে। গোটা রাজ্য তথা দেশের রাজনীতি যে সন্দেশখালী একটা বড় বিষয়, সেখানে দাঁড়িয়ে পরিবেশ প্রযুক্তিবিদ একটু বেমানান লাগছে তো ঘটনাটা, যে সন্দেশখালীতে ডাকবেন হচ্ছে কোন রাজনৈতিক দলের নেতা বা মুখপাত্রকে, বা কোন বিশিষ্ট বুদ্ধিজীবী যারা রয়েছেন যারা এই ধরনের এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন, বা আইনজীবী বা প্রশাসনের মহল থেকে কাউকে, সেখানে একজন পরিবেশ প্রযুক্তিবিদ, এটা একটু বেমানান তো লাগবেই, স্বাভাবিক। কিন্তু আমি বলতে পারি যে এই আলোচনার শেষে যে বেমানান শব্দটা আমরা বললাম, সেই শব্দটা বেমানান থাকবে না। সেখানে একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠে আসবে যে কেন আমি একজন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্রমোহন ঘোষকে আমার অনুষ্ঠানে ডেকেছি এবং তাকে নিয়ে লাইভ করছি। আমি প্রথমেই দাদা আপনার কাছে আসবো যে সব থেকে বড় ঘটনা, আপনি আমাকে ফোন করে প্রথম জানিয়েছিলেন। আমি সকালবেলা আমার কাগজ পড়ছিলাম, তখন আপনি ফোন করে বলছিলেন যে দুর্জয় দেখেছো তো খবরটা, শাহজাহান গ্রেপ্তার হয়ে গেছে। তার আগে আমি দেখা হয়নি, আপনি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়েছে, তার ওটা পাবলিশ হয়েছে, তার 5 মিনিটের মধ্যে আমাকে ফোন করেছেন। তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে, সৌমেন্দ্রমোহন ঘোষকে নিয়ে আর একটা লাইভ করা যাক। গতকাল আমরা একটা লাইভ করেছি, আজকে একটা লাইভ করা যাক। কি বিষয়ে? যে শাহজাহান তো গ্রেপ্তার হলো, মিষ্টি খাওয়ানো হলো, মিষ্টি খাওয়া চলছে সন্দেশখালীতে এখন। অন্যায় ভুল সেসব আলোচ্য বিষয়, বিচার্য বিষয় সেসব তো থাকবেই, কিন্তু শাহজাহানকে যে প্রধান বিষয় হিসেবে রাখা হয়েছিল সামনে, শাহজাহান গ্রেপ্তার হলেই সমস্ত ভয়, সমস্ত বিপদ মুক্ত হয়ে যাবে সন্দেশখালী, আদৌ কি সেটা সত্য? আদৌ কি তার কোনো বাস্তব ভিত্তি রয়েছে? সন্দেশখালী কি শাহজাহান শেখ গ্রেপ্তার হওয়ার পরে বিপদমুক্ত হয়েছে, নাকি ভবিষ্যতে এর থেকেও বড় ভয়ঙ্কর একটি
সময় আসতে চলেছে সন্দেশখালীর জন্য, সেই নিয়ে আজকে আলোচনা করব। সৌমেন্দ্র মোহন ঘোষ, বিশিষ্ট পরিবেশ প্রযুক্তিবিদ, আমার সঙ্গে রয়েছেন। দাদা, সন্দেশখালীতে শাহজাহান তো গ্রেপ্তার হয়ে গেল, কিন্তু আপনার সঙ্গে ফোনে কথা বলছিলাম, আপনি বললেন বিপদ তো আছে ভাই, বিপদটা কি একটু বলুন তো। সামাজিক পরিবেশ দুটো কারণে, সামাজিকগত অপরাধের জন্য সবাই জানে শাহজাহান গ্রেপ্তার হয়েছে, সন্দেশখালীর বেতাজ বাদশা, কিন্তু পরিবেশগত অপরাধটা সামনে আসেনি। পরিবেশগত অপরাধটা হচ্ছে অনেক ভয়ঙ্কর সামাজিক অপরাধের থেকে, কারণ এই পরিবেশগত অপরাধ যেটা হয়েছে তাতে হয়তো দেখা যেতে পারে আর বছর কয়েকের মধ্যে যে সন্দেশখালীতে যত লোক বাস করে 1,65,000 লোক সবাই কিন্তু গৃহহারা হয়ে মানে ক্লাইমেট রিফিউজি বা পরিবেশগত রিফিউজি হতে পারে, শরণার্থী হতে পারে এবং সন্দেশখালী ছেড়ে চলে যেতে পারে। কারণ সন্দেশখালী তখন একটা ভুতুরে জায়গা হয়ে যাবে, শুধু জল আর জল, নোনা জল। যে অপরাধের কথাটা আজকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে সন্দেশখালী, এটা একটা টাইডাল, এখান থেকে বলতে পারো যায় যে সমুদ্রের জোয়ার আসে এবং এই সমুদ্রের জোয়ারটা যখন আসে তখন সন্দেশখালীকে নোনা জলে প্লাবিত করে। কিন্তু যেটা আমাদের বেতাজ বাদশা করেছে, এই যে টাইডাল যে জোনটা, সেইটাকে টাইডাল, আমরা ক্রিক বলি, এটা টাইডাল ক্রিকটা থেকে আবার একটা খাল কেটে সে জমির মধ্যে দিয়ে সেই খাল থেকে আবার নোনা জল পাম্প করেছে। আবার পাম্পটা এই কারণে বলছি, নোনা জল ইনজেক্ট করা হয়েছে, যার ফলে জমিগুলো তার যে উর্বরতা সেটা যাতে কমে যায় আর যাতে ফলন না হয়, আর কৃষি জমি হিসেবে যাতে না থাকে, এবং আস্তে আস্তে সেই জমিগুলোকে আস্তে আস্তে উর্বরতাটাকে গুণগত মানের দিক দিয়ে অনেক কমিয়ে দেওয়া হয়েছে এবং নোনা জল ঢুকিয়ে সেখানে ভেরি করা হয়েছে, মানে যেটাকে আমরা বলছি স্যালিনাইজড ওয়াটার বডি, অর্থাৎ নোনা জলের মেচো ভেরি, তুমি যে কথাটা বলেছিলে। এখন সেই মেচো ভেরিতে কিন্তু মাছ চাষ হয় না, হয় চিংড়ির চাষ। চিংড়ি তো আর আমরা মাছ বলি না, ওটা এক ধরনের জলের পোকা বলতে পারো। এবার হ্যাঁ, তো সেই চিংড়িটা বিদেশে রপ্তানি করা হয়, বাইরে থেকে চিংড়ির মানে বাচ্চা, মিন যাকে বলা হয়, মিনগুলোকে নিয়ে আসা হয়। আগে সন্দেশখালীতে সবাই মিন ধরতো, সন্দেশখালীর জীবিকা ছিল মিন ধরা, কিন্তু মিন ধরে সেভাবে কোনো রোজগার হতো না, মানে আস্তে আস্তে রোজগার কমছিল। তো এখন বাইরে থেকে শাহজাহান কি করে, মিনগুলো নিয়ে এসে, ছোট চিংড়ির চারা নিয়ে এসে সেইগুলোকে বড় করে এই জমিতে, তারপর বড় করে ওটা এক্সপোর্ট করা হয়, বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়, তাতে শাহজাহান বাহিনী লোকরা একটা মোটা টাকা মুনাফা, একটা বলতে পারো যে অন্যায় ভাবে, বেআইনি ভাবে একটা মুনাফা অর্জন করে। কিন্তু গ্রামের যে এত কৃষক, প্রায় 2,000-3,000 কৃষক, তারা কিন্তু তাদের কৃষি জমি থেকে বিচ্যুত হলো, তারা যে কৃষিগত যে কৃষিজাত কার্যকলাপ সেখান থেকে সরে গেল, কারণ আস্তে আস্তে দেখলো তার জমিতে আর ফসল হয় না। তখন শাহজাহান বাহিনী তাদের বললো, তোমরা জমিটা ছেড়ে দাও আমাদের, তোমাদের জমিতে আমরা লিজ দিয়ে দেবো। এইভাবে তারা কি করলো, বিএলআরওর কাছে গিয়ে জমি হস্তান্তর করলো, বা অনেক জায়গায় হস্তান্তর হলো না, লিজ দেবার কথা বললো, সেই জমি টাকা লিজ কেউ পেল না। তো আস্তে আস্তে কি হলো, যেটা ভয়ানক ব্যাপার, এটা তো হলো কে জমি লিজ দিল বা কে টাকা পেলো সেটা না, ভয়ঙ্কর যেটা ব্যাপার হলো সেটা হলো এই জমির উর্বরতা যেমন একদম হ্রাস পেল, জমি আর কৃষি জমি রইল না, সেটা নোনা ভেরিতে যেমন চলে গেল। একটা মিষ্টি জলে ভেরি মাছ চাষ আর নোনা জলে ভেরি চিংড়ি চাষ, দুটো কিন্তু আলাদা। নোনা জল হয়ে গেলে কি হয়, মানে যখন জোয়ারের সাথে আরো নোনা জল ঢুকবে ওই ভেরিতে, আস্তে আস্তে কি হয়, ওই সন্দেশখালীর জমিটা ভঙ্গুর হতে থাকবে, ভাঙতে থাকবে। সন্দেশখালী আস্তে আস্তে নোনা জলটা ঢুকা দেওয়া হচ্ছে, হ্যাঁ, নোনা জলটা মানচিত্র থেকে মিলিয়ে যাবে সন্দেশখালী। তার উপর যেটা হবে, যদি আয়লা বা এই ফণী বা আমফানের মতন যদি সাইক্লোন আসে, সাইক্লোন আসতে বাধ্য, যেভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, সাইক্লোনও বাড়ছে। আমাদের আগে যদি বছরে একটা সাইক্লোন হতো, তখন দেখা যাচ্ছে বছরে 3টে সাইক্লোন হচ্ছে। তো সাইক্লোন যদি হয় তাহলে কিন্তু জলস্তর, যেভাবে সমুদ্রের জলস্তর বাড়ছে, সেটা পুরো জায়গাটাকে প্লাবিত করবে নোনা জলে।
তো আস্তে আস্তে কি হবে, মানুষ বাস্তুচ্যুত হবে, অর্থাৎ বাস্তুতন্ত্রটা হারিয়ে যাবে, জীব বৈচিত্র্য হারিয়ে যাবে, সেখানে কিছুই থাকবে না। এখন আমরা গিয়ে দেখেছি সেখানে আজ থেকে 40 বছর 50 বছর আগে গ্রামের লোকেরা কত কষ্ট করে ম্যানগ্রোভ লাগিয়েছিল। ওই সন্দেশখালী গ্রামে একটা এনজিও আছে, মা সারদা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি, তারা হাজার হাজার ম্যানগ্রোভ লাগিয়েছিল এবং গ্রামের লোকরা ওই ম্যানগ্রোভ লাগানোর ফলে আস্তে আস্তে নোনা জলটাকে বন্ধ করতে পেরেছিল, নোনা জলকে আটকাতে পেরেছিল এবং জমিটাকে কৃষি নির্ভর করতে পেরেছিল। আস্তে আস্তে জমির মান এক ফসলি থেকে 2 ফসলি, কোনো কোনো জায়গায় 3 ফসলি হয়ে গেছিল। তাদের এই 50-60 বছরের যে পরিশ্রম, কঠোর পরিশ্রম, সেটা মাত্র গত 6 মাসের মধ্যে শাহজাহান বাহিনী একদম ধূলিসাৎ করে দিল, সেই জায়গাটাকে একদম পুরো নোনা জলে ভরিয়ে দিল। আমি আপনাকে আর একটা কথা ওখানে বলে দিই, এই যে আপনি বললেন 7-8 মাস, এটা কিন্তু অভিযোগটা কিন্তু দীর্ঘ 10 বছরের, মানে বিগত 10 বছর ধরে, মানে আপনি সময় পিরিয়ডটা লক্ষ্য করুন। শাহজাহান বামেদের সঙ্গে ছিল, নিরাপদা সর্দারের ইলেকশন এজেন্ট ছিল বলে উঠে আসছে সামনে। তারপরে যখন তৃণমূলে যোগ দিল, তারপর থেকে এই ধরনের অভিযোগ আসা শুরু করেছে যে জমি দখল, মেচোবেরি। কিন্তু এই ঘটনা তো আগে থেকেও ঘটে আসছে। বাম আমলে যে এই ঘটনা ঘটেনি তা তো আমরা বললেই বা আমরা বা সাধারণ মানুষ এটা মেনে নেবে তা তো নয়। হয়তো কম আকারে হতে পারে বা এটা এখন সামনে আসছে এরকমটাও হতে পারে, কিন্তু এই যে জমি দখল বা মাছের যে মানে ভেরি, মেচো ভেরি যেটা করা হয়, সেটা যে আগে একদমই হতো না বা নোনা জল ঢুকিয়ে যে চাষ করা হতো না তা কিন্তু নয়। তাহলে এই যে সামাজিক বা পরিবেশগত অবক্ষয়, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে ধীরে ধীরে এগোচ্ছে। এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি যে সেটা মানে জনবিস্ফোরণের আকার নিয়েছে, এর সরাসরি ইমপ্যাক্ট পড়েছে সাধারণ মানুষের প্রতি, যে অত্যাচারের করা হচ্ছে বেশি করে, তারপরে টাকা দেওয়া হচ্ছে না। এইটা কিন্তু একটা মানে মানে যদি ক্রম তাহলে দেখেন তাহলে অনেক সময় ধরে এটা, তো সেক্ষেত্রে হতে পারে এটা 6-7 মাসের ব্যাপার। আমি তোমায় বলি, যখন শাহজাহান, আমি যা জানি শাহজাহান আগে আরএসপি করতো, তো সে বাম ফ্রন্টের মধ্যে ছিল এবং সেইখানে থেকে তখন বাম জমানায় খানিকটা কিন্তু একটু রেস্ট্রিকশন ছিল, এত খোলামেলা ছিল না এবং সেখানে ছোটখাটো জমি দখল করতো বা জবরদখল কিছু হতো। কিন্তু যখন শাহজাহান একদম পুরোপুরি তৃণমূলের ক্ষমতায় এলো, যখন একটা নেতা তৈরি হলো, মানে একটা দলের কর্মী থেকে যখন নেতা হয়ে যায়, তখন সে নিজের পাওয়ারটাকে দেখাতে লাগলো। তো জমিটা কথা হচ্ছে যে এই যে আমফান আইলা যা কিছু হয়েছে, এই মানে গত 3-4 বছরের মধ্যে হয়েছে, সেই সময় নোনা জল ঢুকেছে। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা 7-8 মাসের কথা বলছি, এইটা হচ্ছে 1 বছরের মধ্যে ম্যানগ্রোভ কেটে ফেলা হয়েছে। তুমি জানো 2020 সালে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 5 কোটি ম্যানগ্রোভ লাগানো একদম। এবং এটা সন্দেশখালী যেহেতু সুন্দরবনের খুব কাছাকাছি, দেখো সন্দেশখালী ঘিরে ওদিকে আছে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বিভিন্ন এলাকা আছে। তো সেইখানে চারদিকে আগে কিন্তু আজ থেকে ধরো 70-80 বছর আগে ওটা বাদাবন ছিল, ওটা কাদা বাদা এসবই ছিল। কিন্তু আস্তে আস্তে মানুষের বসতি বাড়লো, বাংলাদেশ থেকে অনেক অনুপ্রবেশ হলো এবং ওটা তপশিলি জাতির জন্য ওটা সংরক্ষিত হলো। এবার 2011 সালে তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত হলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই জায়গাতে মানে বিলো পভার্টি লাইন এত বেশি, বিলো পভার্টি লাইন, তারা এই চাষ জমি উপর নির্ভর করেই তারা রোজগার করতো। কিন্তু যেটা সন্দেশখালীকে করা যেত, সেটা হচ্ছে সন্দেশখালী হচ্ছে এমন একটা সুদৃশ্য ইকো ট্যুরিজমের জায়গা ছিল। তুমি জানো সন্দেশখালীতে অনেক বইয়ের শুটিং হয়েছে, অমানুষ বইয়ের শুটিং হয়েছে। সন্দেশখালীতে আগে ম্যানগ্রোভ ফরেস্ট ছিল, জোয়ার ভাটা ছিল, সমুদ্রের জোয়ার ভাটা, একটা মানে একদম। আপনার কথা আমরা কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। সন্দেশখালী একটা অপরূপ একটা দৃশ্য ছিল, সন্দেশখালী একটা ট্যুরিজমের পক্ষে খুব ভালো ছিল। কিন্তু আস্তে আস্তে যখন দেখা গেল যে সন্দেশখালী ম্যানগ্রোভ কাটা পড়লো এবং নোনা জল ঢুকে গেল, কৃষি জমি বিলুপ্ত হলো এবং গাছ কাটা পড়লো, ওখানে সুন্দরী গাছ,
বলো বা ম্যানগ্রোভ বলো, কিছুই এখন নেই। এবং শুনলে অবাক হয়ে যাবে, যা কৃষি জমি ছিল তার এখন 75% হয়ে গেছে এই নোনা জলে ভেড়ি। তো সেইখানে এখন লোকের জীবন জীবিকা বলে কিছু নেই। মানে বিলো পভার্টি লাইন যা ছিল তার থেকে এখন অবস্থা আরো খারাপ হয়ে গেছে। সুতরাং আর্থসামাজিক কথা যদি চিন্তা করো, তুমি যদি সমুদ্রের জলস্ফীতর কথা চিন্তা করো, তুমি যদি নোনা জলের কথা চিন্তা করো, আমার মনে হয় না যে সন্দেশখালী আর পৃথিবীর মানচিত্রে বেশি দিন থাকবে। বেশ, আমি এর পরে একটা আরো, আপনি যে প্রশ্নটা রাখলেন, যে মন্তব্যটা করলেন যে পৃথিবীর মানচিত্রে সন্দেশখালী কতদিন থাকবে, এটা তো সত্যিই একটা মানে চিন্তাজনক বাক্য, এবং আমি নিশ্চিত আপনি এটা সচেতন ভাবেই ব্যবহার করেছেন। কারণ পরিবেশগত দিক থেকে দেখলে এটা আপনি কেন সবাই হয়তো মানবে একটু গভীরভাবে চিন্তা করলে। কিন্তু তার আগে যা দর্শকরা যারা দেখছেন আমাদের ফেসবুক লাইভ, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের যদি আমাদের এই আলোচনা, এই সরাসরি সম্প্রচার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক করে সাথে থাকবেন, এবং বেশি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবার আমি আলোচনায় আসবো। দাদা, আপনি বলছেন যে পৃথিবীর মানচিত্রে সন্দেশখালী কতদিন থাকবে, সেটা তো একটা বড় প্রশ্ন। কারণ পরিবেশগত দিক থেকে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা সামনে আসবে, কিন্তু তার আগে এই যে বর্তমান যে সময়কাল রয়েছে, সেই সময়ে কিন্তু সন্দেশখালীর আরো একটা সমস্যা দাদা খুব কঠিন ভাবে সামনে এসছে, খুব ভয়ঙ্কর ভাবে। কি সেটা? আপনি প্রথমে যে আলোচনা করছিলেন যে সন্দেশখালীতে পানীয় জলের সমস্যা তৈরি হবে এবং হতে বাধ্য, যেহেতু নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে, নোনা জলের মেচোবেরি করা হচ্ছে, মিষ্টি জলের যে চাষ করা হয় সেই চাষ আস্তে আস্তে সেটা তুলে দিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে মাছ চাষ করা হচ্ছে, মেচোবেরি করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে। এর ফলে আমরা একটা জিনিস দেখছি যে ওখানে পানীয় জলের সমস্যাটা কিন্তু খুব বড় আকার নিয়েছে। ওখানকার সাধারণ মানুষ পানীয় জলের যে সমস্যা সেটা কিন্তু খুব হারে হারে টের পাচ্ছেন, এবং এতটা বাজেভাবে তারা এফেক্ট করছে যে বাইরে থেকে তাদের মানে ঘরের মেয়েদের, মহিলাদের, মায়েদের, বোনেদের কলসি করে বাইরে থেকে জল আনতে হচ্ছে, খাবার জল। এবং এটা তো খুব ভয়ঙ্কর। এখন সেটা যদি পরবর্তীতে আরো সমস্যা তৈরি হয়, 5 কিলোমিটার, 2 কিলোমিটার, 10 কিলোমিটার দূর থেকে যদি জল আনতে হয়, তাহলে তো খুব ভয়ঙ্কর একটা অবস্থা। এর কারণ কি শুধু এই যে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মেচোবেরি করা হচ্ছে, একটাই কি কারণ হবে? কি মনে হয় আপনার? দেখো, যেহেতু আমি বললাম, বারবার বলছি, এটা টাইডাল ক্রিকের অন্তর্ভুক্ত এবং ডেল্টা এরিয়ার মধ্যে পড়ে, বদ্বীপের এরিয়ার মধ্যে। তো এইখানে ডিস্যালিনাইজেশন অফ ওয়াটার, আমরা যারা প্রযুক্তিবিদ আমরা বলি ওয়াটারটাকে কিভাবে, জলটাকে কিভাবে লবণাক্ত মুক্ত করতে হবে। তো সেটা করার জন্য রিভার্স অসমোসিস প্রসেস আছে, অনেক রিভার্স অসমোসিস যন্ত্র বসাতে হবে, যার ফিল্টার গুলো এই মা বোনেরাই পরিষ্কার করতে পারে, মেনটেন্যান্সের দায়িত্ব নিতে হবে। কারণ আমরা এর আগে সুন্দরবনে অনেক এরকম বসানো হয়েছিল ফিল্টার, কিন্তু মেনটেন্যান্সের অভাবে সেগুলো আর থাকেনি। সেরকম সোলার প্যানেল, যদি আজকে ইলেকট্রিসিটি না থাকে, এই যখন সাইক্লোন হচ্ছে, সন্দেশখালীতে সোলার প্যানেল বসাতে হবে, সন্দেশখালীতে রিভার্স অসমোসিস প্রক্রিয়া এরকম জলের ফিল্টার বসাতে হবে, এবং এই যে জমিগুলোতে যে লবণাক্ত জল ঢুকে গেছে সেটাকে ফ্লাশ আউট করতে হবে। সেটাকে ফ্লাশ আউট করার জন্য উন্নত মানের প্রযুক্তি নিয়ে আসতে হবে, জলটাকে কিভাবে পাম্প করে বার করা, এবং চারদিকে বাঁধ দেওয়া, ম্যানমেড যেটাকে বলা হয় যে বাঁধ, সেটা তৈরি করতে হবে। সে কংক্রিটের বাঁধ হোক, কাঁচা বাঁধ হোক। অনেক সময় আমরা দেখেছি ওই যে ম্যানগ্রোভের বাঁধ দিয়ে আমরা রক্ষা করতে হয়। তো এইটা করতে গেলে এখন অন্তত 2-3 বছর সময় লাগবে। কিন্তু আমরা যেটা মনে করি যে খালি জমি ফিরিয়ে দিয়ে একটু অল্প অল্প মৃদু হাসি তাদের মুখে ফুটলো, যে যেহেতু যারা জমিটা ফেরত পেলে অনেকদিন বাদে, কিন্তু ওই জমিটা নিয়ে করবেটা কি? তুমি জানো, সিঙ্গুরের জমি যখন অকেজো হয়ে গেছিল, টাটা যখন নিয়েছিল, তারপর আবার ফেরত দেওয়া হয়েছিল, আজ পর্যন্ত কিন্তু কেউ চাষ করতে পারেনি। একদম, সেটা আমাদের একটা মানে ইতিহাস সাক্ষী রয়েছে এই ধরনের আন্দোলনের ফলে কি হয়েছিল। এটা উদ্ধার হয়েছে ঠিকই, কিন্তু কাজে লাগেনি। অবস্থাও কি সেরকম হবে দাদা? দেখো, আমি একটা বলছি, এখানে বিএলআরও, যেটা আমাদের ল্যান্ড রেভিনিউ অফিস বা ব্লক ল্যান্ড রেজিস্ট্রেশন যেখানে হয়, বা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ দপ্তর বা প্রবেশ দপ্তর বা মৎস্য দপ্তর, সবাই মিলে যদি একটা ইন্টারমিনিস্ট্রিয়াল একটা কমিটি করে যে কিভাবে সন্দেশখালীকে উন্নত করা যায়, সেখানে
এই যে লবণাক্ত জল সেটাকে ফ্ল্যাশ আউট করা 2-3 বছরে কাজ নয়, আস্তে আস্তে করতে হবে। যদি এখন ধরো আস্তে আস্তে এটা এক ফসলি জমিতে রূপান্তরিত হবে, তারপর 2 ফসলিতে হবে, হয়তো দেখা গেল 5 বছর বাদে যদি ঠিক মতো প্রযুক্তিগত আমাদের পদক্ষেপ নেওয়া যায়, তাহলে হয়তো দেখা গেল 5 বছর বাদে 3 ফসলি জমিতেই যাবে। কিন্তু তার আগে যদি কোনো সাইক্লোন আসে বা জোর বৃষ্টিপাত হয় বা সমুদ্রের জলস্তর যেভাবে বাড়ছে, সেখানে আমার মনে হয় যে এই লড়াইটা কিন্তু খুব সোজা হবে না। তো সেখানে কি করতে হবে, মায়ের বোনেদের নিয়ে, মা বোনেদের নিয়ে একটা কমিটি তৈরি করতে হবে, তাদের মতামত দিতে হবে, যেটাকে আমরা বলি যে পাবলিক হিয়ারিং, জনশুনানি। ওইখানে জনশুনানির ব্যবস্থা করতে হবে এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, অর্থাৎ এই যে বেতাজ বাদশাহ শাহজাহান যে এতদিন ধরে তার রাজত্ব চালালো, সে যে সামাজিকগত অপরাধ এবং পরিবেশগত অপরাধ করলো, সেইটার পরিবেশের উপর কি প্রভাব পড়লো, মানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পরিবেশের উপর কি প্রভাব পড়লো, এটা সরকারকে সমীক্ষা করতে হবে। এবং এটা আমরা মনে করি আজকে শুধু জমি ফেরত দিলেই হবে না, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আজকে যারা জমি হারিয়েছিল আবার ফিরে পেয়েছে, এবার তারা যদি জমিটাকে আবার চাষযোগ্য করতে হয়, তাদের অনেক টাকা খরচ করতে হবে। আইদার তাকে ক্ষতিপূরণ দিতে হবে বা প্রযুক্তিগত দিকটা গভর্নমেন্টকে, সরকারকে দায়িত্ব নিতে হবে, যাতে সেইভাবে কৃষি জমিতে রূপান্তরিত করা যায়। আপনি একটা কথা বললেন যে 3-4 বছরের সময় লেগে যায়, আর এর মধ্যে যদি একটা হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কিন্তু আমরা তো অন্তত মানে এটা হওয়ার প্রয়োজন নেই যে আগামী 2 বছরের মধ্যে একটাও ঝড় হবে না, ছোট করে হতে পারে, বড় করে হতে পারে, হবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো, হবেই এটা অন্তত 99% নিশ্চিত হয়ে বলা যায়। কারণ আমরা বিগত কয়েক বছরে যদি দেখি, বছরে 2-3টে করে ঝড় হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আগামী 3 বছরে একটাও হবে না তা তো নয়। তো সেক্ষেত্রে যদি ঝড় হয় তাহলে তো নোনা জল আবার ঢুকবে, তাহলে কি কোনোদিন আমরা দেখবো না সন্দেশখালী আবার সেই আগের জায়গায় ফিরে গেছে? আপনি বলছিলেন পর্যটনের কথা, সেই পর্যটন, সেই সৌন্দর্য আবার ফিরে পাবে সন্দেশখালী? দেখো, অমাবস্যা পূর্ণিমায় না কোটাল আসে, বান আসে, সেই একটা তো বান আসতে থাকবে, বান এলেই লবণাক্ত জল ঢুকবে, কারণ ম্যানগ্রোভ নেই ওখানে, ম্যানগ্রোভ শেষ হয়ে গেছে। এবার কথা হচ্ছে তারপরে যদি সাইক্লোন হয়, জলস্তর বৃদ্ধি হয়, সুতরাং এই রিস্কটা হচ্ছে, সন্দেশখালী রিস্কটা হচ্ছে 90% রিস্ক ফ্যাক্টর। 90% রিস্ক ফ্যাক্টরের এগেনস্টে আমাদের লড়াই করতে হবে। কিন্তু আমরা যেটা করতে পারি, আমাদের সবুজ মঞ্চ বলে একটা প্ল্যাটফর্ম আছে, এনজিওদের নিয়ে আমরা করেছি। আমরা কি করতে পারি, গভর্নমেন্টকে আমরা একটা রোড ম্যাপ চাইতে পারি যে কিভাবে তুমি সন্দেশখালীকে পরিবেশ ভারসাম্য রেখে কিভাবে ফিরিয়ে দিতে পারবে আগের সন্দেশখালীতে। মানে আগের সন্দেশখালী যেটা ছিল সেটা ইকো ট্যুরিজমের পক্ষে দারুণ ছিল। গভর্নমেন্ট ইচ্ছে করলে, সরকার ইচ্ছে করলে এটা ইকো ট্যুরিজম বা করে এখান থেকে প্রচুর রোজগার করতে পারতো। এবং এখনো যদি এটা ইকো ট্যুরিজম করা যায়, তাহলে গ্রামের লোকেদের অন্তত উপার্জনের পথটা চলে আসবে, ব্যাপকভাবে বাড়বে। ঠিক ঠিক ঠিক, কারণ এই মুহূর্তে গ্রামে কিন্তু চাষবাস করে কিছু হবে না। আর যেহেতু তুমি জানো যে ওখানে মিন ধরেও এখন উপার্জন হচ্ছে না, তো সেই জন্য এখন ইকো ট্যুরিজম যদি ডেভেলপ করা যায় তাহলে একটা উপার্জনের পথ থাকবে। এছাড়া আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টে আমাদের সবুজ মঞ্চের তরফ থেকে গভর্নমেন্টকে আমরা জানতে চাইবো যে তারা কিভাবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করবে। যদি আপনার কি মনে হয় দাদা, আপনার সরকার কি এটা আদৌ গুরুত্ব দেবে? আপনি পরিবেশ নিয়ে কাজ করেন, তো পরিবেশ নিয়ে সরকারের একটা সাধারণভাবে অভিযোগ তোলা থাকে সরকারের প্রতি যে সরকার পরিবেশ নিয়ে খুব একটা ভাবে না, পরিবেশের কি যায় আসলো তাতে সরকারের কিচ্ছু যায় আসে না, পরিবেশের কি হলো, ধ্বংস হলো কি হলো, কথার খাতায় কলমে থাকে, কাজে খুব একটা দেয় না, গাছ লাগালে ছাগলে খেয়ে চলে যাবে। আপনি একজন পরিবেশবিদ হিসাবে কি মনে হয়, আদৌ সন্দেশখালী ফিরবে? সন্দেশখালী আমার দেখো দীর্ঘদিনের অভিজ্ঞতায়, দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছি, সেটা আমি এইটুকু বুঝতে পেরেছি, নির্বাচন ইস্তাহারে পরিবেশের কথা মাত্র 6-7 লাইন লেখা থাকে, আর যেটুকু লেখা থাকে সেটা কিন্তু নির্বাচনে জেতার পর সেটা আর কারোর মনে থাকে না। আর যদিও বা মনে থাকে, যদি মনে করো 5 কোটি গাছের জায়গায় ধরো 2 কোটি গাছ লাগানো হলো, 3 কোটির হিসেব পাওয়া গেল না, কোনো কারণে গন্ডগোল হলো, সেখানে দেখা গেল যে আবার কিছু দুষ্কৃতিকারী তারা গাছ কেটে নিয়ে চলে গেল। অর্থাৎ পরিবেশগত অপরাধ, যেটাকে আমরা বলি এনভায়রনমেন্টাল ক্রাইম, এটা হতেই থাকে।
তো গভর্নমেন্টের যেটা উচিত সেটা দেখো আমাদের এখানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে, যদিও আমাদের এখানে বেশিরভাগ পশ্চিমবঙ্গবাসী তারা পরিবেশ মন্ত্রীর নামই জানে না, পরিবেশ মন্ত্রীকে তারা দেখতে পায় না। গোলাম রব্বানি আছেন আমাদের পরিবেশ মন্ত্রী, ওনার ভিজিট করা উচিত ওইখানে, ওনার ইমিডিয়েট সুন্দরবনে যাওয়া উচিত পরিবেশ মন্ত্রী, যে পরিবেশ ভারসাম্য কতটা নষ্ট হলো দেখা উচিত। শুধু পরিবেশ ভারসাম্য না, জীব বৈচিত্র্য নষ্ট হলো। আমাদের পশ্চিমবঙ্গে বায়োডাইভার্সিটি বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, প্রত্যেকটা ওখানে যেতে হবে এবং কিভাবে পরিবেশ ভারসাম্য বজায় থাকে সন্দেশখালীতে, এই যে নষ্ট হয়েছে এতদিন ধরে সেটা কিভাবে পুনরায় ফিরিয়ে নিয়ে যায় সেটা দেখতে হবে। আপনি ওখানে যাওয়ার জন্য বলছিলেন, আমার তখনই মনে পড়লো যে বিজেপি তো এভাবে এটার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এবং কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার, সেই জন্য নাকি অন্য কারণে আমি জানি না, ভালো হোক খারাপ হোক, এই থেকে কমিটি এসছে, বিভিন্ন মানে চেয়ারম্যানরা এসছেন, কমিশন থেকে আপনার কমিশন, মহিলা কমিশন, তারা কিন্তু এসছে দাদা। সেখানে দাঁড়িয়ে বিজেপি যারা এটা নিয়ে আন্দোলন থেকে লড়াইয়ের কথা বলছেন যে আমরাই আন্দোলন করছি এবং আমাদের জন্যই শিক্ষা হয়েছে বলেও আজকে সুকান্ত মজুমদারকে কথা বলতে শুনলাম, সেখানে দাঁড়িয়ে কি করছে না যে এই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো এবং একটা সন্দেশখালী ইস্যু যে সামনে আসলো, সেখানে মহিলা কমিশন, শিশু অধিকার কমিশন এবং মানবাধিকার কমিশন এবং তফসিল জাতি উপজাতি কমিশনের সঙ্গে সঙ্গে নিয়ে যারা কাজ করছেন কেন্দ্রীয় স্তরে বা কেন্দ্রের যে বোর্ড রয়েছে নিয়ে, তারাও একবার ঘুরে গেলে অন্তত রাজনৈতিক নিতে পারতো, সেখানে তাদেরও এই বিষয়টা কেন? ভীষণ ভালো কথা বলেছো, কারণ এই তোমার মতো এত দূরদৃষ্টি সম্পন্ন সাংবাদিক আমি কম দেখেছি। কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি যে পরিবেশ দপ্তর আছে এবং ক্লাইমেট চেঞ্জ দপ্তর আছে, মানে আমাদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আমাদের যেটা কেন্দ্রীয় সরকারের দপ্তর সেটা হচ্ছে পরিবেশ দেখবে এবং বনাঞ্চল দেখবে এবং তার সাথে সাথে ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা দেখবে। তো মিনিস্ট্রি অফ ফরেস্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এখান থেকে কিন্তু একটা কমিটি দল আসা উচিত, একটা দল আসা উচিত, পর্যবেক্ষণ করা উচিত কি ক্ষতি হলো। তুমি যে কথাটা বলছিলে, দেখো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি যারাই ক্ষমতায় আসে তারা কিন্তু এইভাবে জমি দখল করে, এইভাবে লোককে উচ্ছেদ করে, এইভাবে গাছ কাটে। গাছ কাটা সব জায়গায় হচ্ছে, কিন্তু আজকে বলো গাছ কাটা বলো বা পুকুর বোঝানো বলো, বা মাটির তলায় জল কমে যাওয়া বলো, সেটা কিন্তু ম্যানমেড, মানুষরাই করছে। আজকে আমাদের একটা পরিবেশে কথা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা উন্নতি, একটা প্রজেক্ট করার জন্য, একটা প্রকল্প করার জন্য আর একটা যেন দিক ধ্বংস না হয়। ধরো তুমি শাহজাহানকে যদি ভালোভাবেই দেখো, ভালো চোখে যদি দেখো, তাহলে শাহজাহান যদি মনে করো এক্সপোর্ট করছে, প্রন এক্সপোর্ট কালচার একটা গড়ে তুলছে, অ্যাকোয়া কালচার, তুমি যদি শাহজাহান যদি আজকে অন্যায় না করতো তাহলে এইভাবে ফোকাস করা যেত যে শাহজাহান সন্দেশখালীর মাটিতে একটা প্রন কালচার গড়ে তুলেছে, অ্যাকোয়া কালচার, যেটা বিদেশে এক্সপোর্ট হচ্ছে এবং রাজ্য সরকার রপ্তানি করে অনেক টাকা আমদানি করছে, অনেক টাকা রোজগার করছে এবং গ্রামের লোকটাকে যদি কাজে লাগাতে পারতো, ওখানে যদি একটা এক্সপোর্ট প্রমোশনের জন্য একটা অনেক ইন্ডাস্ট্রি তৈরি হতে পারতো এই চিংড়ি প্রসেসিং এর জন্য, প্রন প্রসেসিং এর জন্য, তাহলে খুবই ভালো হতো। কিন্তু দেখা যাচ্ছে শাহজাহানের ওইদিকে মন ছিল না। আজকে রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে যে ভুয়ো জব কার্ড, যত জব কার্ডে পয়সা এসেছিল সেটা শাহজাহান খেয়ে নিয়েছে। শাহজাহান জব কার্ডের পয়সা খেয়েছে, শাহজাহান জমি খেয়েছে, শাহজাহান গাছ খেয়েছে। তো শাহজাহান কি খায়নি, সবই খেয়ে নিয়েছে। অনেকে বলে শাহজাহান পিঠেও খেয়েছে, সে তো খেয়েছে, পিঠে কথাটা এসছে। এখন কথা হচ্ছে যে এই যে সামাজিকগত এবং পরিবেশগত অপরাধ, আমি হাইকোর্টের কাছে এবং সমস্ত কোর্টের কাছে আমি আমার অনুরোধ রাখবো যে সামাজিক অপরাধ করলে খালি ক্রাইম হয় না। আমাদের দেশে জানে ক্রাইম মানে সামাজিক অপরাধ, মানে সোশ্যাল ক্রাইম, এনভায়রনমেন্টাল ক্রাইম,
তুমি শুনলে অবাক হয়ে যাবে, বাইরের দেশে এনভায়রনমেন্টাল ক্রিমিনোলজি পড়ানো হয়, মানে পরিবেশগত অপরাধের জন্য ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, ডক্টরেট পায় তারা। কিন্তু আমাদের এখানে জানে না যে এনভায়রনমেন্ট একটা বিরাট ক্রাইম। তো আজকে যদি শাহজাহানকে যত কেস দেওয়া হয়, যত কেস দেওয়া হয়েছে আমি দেখেছি, তার জন্য কিন্তু এই যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট ডিস্ট্রাকশন, হ্যাঁ, এর জন্য কোনো কেস দেওয়া হয়। ওকে যা কেস দেওয়া হয়েছে অন্য ধরনের, ধরো ধর্ষণ, রেপ, এসব কেস দেওয়া হয়েছে, হ্যাঁ, জমি হলপ করা। কিন্তু এই যে পরিবেশগত যে অপরাধ, তার জন্য কিন্তু এনভায়রনমেন্টাল ক্রাইমের কোনো কেস দেওয়া হয়। হ্যাঁ, আপনি একটা কথা বলছিলেন যে শাহজাহান যদি চাইতো তাহলে কিন্তু ভালো কাজও করতে পারতো, ভালোভাবেও তার নামটা আমরা জানতে পারতাম। কিন্তু আপনি এখানে আমাকে আরেকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, কারণ এই প্রশ্নটা আমার অনেক ওই তখন থেকে আমার মনে যাচ্ছিল যে এই যে আপনি বলছেন যে শাহজাহান চাইলে ওখানে চিংড়ির যে কালচার সেটা ধরে রাখতে পারতো, তাহলে ওই সময়ে তো আপনার নোনা জল ঢুকিয়েই তাহলে চিংড়ি চাষ হতো, তাহলে তো নোনা জল তো তখনও থাকতো। আমি তখন তোমাকে বলি, জ্যোতিবাবুর ছেলে চন্দন বাসু, ও কিন্তু করেছিল প্রন প্রসেসিং, ও করেছিল। কিন্তু তার জন্য একটা অঞ্চল বেছে নিতে হবে, যেটা তুমি বলছিলে না জল কর, ধরো একটা অঞ্চল, একটা সেগমেন্ট বেছে নিতে হবে। পুরো সন্দেশখালী ধরে এদিকে ওদিকে করলে হবে না, একটা সেপারেট জোন বেছে নিতে হবে, সেইখানে জল ঢুকিয়ে করবে, তাতে যেন কৃষি জমি যেন না নষ্ট হয়। একটা সেপারেট জোন থাকবে, এবং সেইখানে শুধু প্রন তৈরি করে এক্সপোর্ট করলে হবে না, প্রনটাকে প্রসেসিং করতে হবে, ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, প্রন প্রসেসিং ইন্ডাস্ট্রি, এবং সেখানে অন্তত 800,000 লোকের চাকরি হবে। সেরকম যদি করতে পারতো তাহলে আজকে শাহজাহান ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যেত। এখন শাহজাহান ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হয়ে, শিল্পপতি না হয়ে, শাহজাহান এখন মাফিয়া হয়ে গেল, রাজনৈতিক মাফিয়া হয়ে গেল। এবং তিনি রাজনীতিও বটে, উত্তর চব্বিশ পরগনা আর একজন সদস্য জেলা পরিষদের। হোক, আমি এর পরে আলোচনায় যে এই যে সন্দেশখালী নিয়ে আমরা যে বললাম পরিবেশ সংক্রান্ত, সেখানে অনেক বিষয় আমরা সামনে আমরা বোঝার চেষ্টা করেছি। কিন্তু দাদা, আপনি যদি দেখেন যে সন্দেশ কিন্তু প্রথমে এই জমি দখলকে কেন্দ্র করে যে আলোচনা, মানে তাদের যে দাবি যে জমি করে নিয়েছে টাকা দিচ্ছে না, এটা নিয়েও যেমন বললো, তারপরে ধীরে ধীরে নির্যাতন, মেয়েদের উপর নির্যাতন, রাত 12টার সময় পিঠে খাওয়ার কথা, এইসব তারপরেই কিন্তু রাজনৈতিক দলগুলির ফোকাস ওখানে গিয়ে পড়লো। অবশ্য যখন 5ই জানুয়ারি ইডির উপর আক্রমণ হয়েছে বলে অভিযোগ করা হয়, এবং দীর্ঘ টানাপোড়েন, আমি সেই বিস্তারিত আলোচনায় আসছি না, ইতিহাস ঘেটে আমি বিভিন্ন সংবাদপত্রে এই নিয়ে লেখালেখি বের হচ্ছে, তাই সেটা নিয়ে কথা বলছি না। আলোচনা করলাম সেটা হচ্ছে পরিবেশগত আলোচনা, পরিবেশ নিয়ে যে আলোচনা, যে সন্দেশখালী যে অঞ্চল আমাদের উত্তর চব্বিশ পরগনা বলুন বা দেশ বলুন, সেই গোটা সন্দেশখালীর সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য যে নৌকা, লঞ্চ ব্যবহার করা হয়, ফেরির যে ব্যবস্থা করা হয়, সেটা না থাকে বিচ্ছিন্ন একটা অঞ্চল। সেখানে দাঁড়িয়ে ওখানকার পরিবেশ সংক্রান্ত একটি সমস্যা আমরা আজ পর্যন্ত এত কিছু হয়ে গেল সামনে আনছি না, বা সামনে মেইনস্ট্রিম মিডিয়া তেও বেশি একটা চর্চা হচ্ছে না, খবরের কাগজ, আমরা ছোট ছোট পোর্টাল যারা রয়েছে, আমি ছোটই বলছি কারণ আমরা ছোটই পোর্টাল, ব্যক্তি নির্ভর যে সাংবাদিকতা রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম, সেখানে দাঁড়িয়ে এই যে আলোচনা করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, এবং সৌমেন্দ্র মোহন ঘোষ আমাদের সেজন্য অসংখ্য ধন্যবাদ তাকে। দাদা, আপনার মনে হয় না যে এই আলোচনা আরো বেশি করে যতটা আপনার জমি দখল হয়েছে ততটাই জমি বাঁচা প্রয়োজন? দেখো, প্রথমে তোমাকে বলি যে তুমি বললে ছোট পোর্টাল বা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, আমি একটা জিনিস তোমায় বলছি, নীল ছোট খতনি আকাশটা বড়। তোমার নীল ছোট হতে পারে, তোমার আকাশটা বড়। তোমার যদি জার্নালিজমের মধ্যে তুমি যদি গ্রিন জার্নালিজম নিয়ে চিন্তা করো, ডেফিনেটলি সেটা একটা বড় জিনিস। কারণ আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই যে যা বলছো ধর্ষণ হয়েছে বা পিঠে খাওয়া বলো, বা তুমি সাম্প্রদায়িকতা বলো, বা আজকে আমি দেখলাম একটা জায়গায় হিন্দি চ্যানেল, অল ইন্ডিয়া চ্যানেল, তারা সন্দেশখালীকে কাশ্মীরের সাথে তুলনা করেছে, যে কাশ্মীরে যেভাবে অত্যাচার হয়েছিল এখানে অত্যাচার হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। আমি মনে করি সবকিছু ছাপিয়ে যেটা হতে যাচ্ছে, সেটা এখন থেকে আমি অ্যালার্ম বেল বাজাচ্ছি, এখন থেকে আমি ঘন্টি বাজাচ্ছি, বিপদ ঘন্টি। সেটা হচ্ছে ওখানকার লোকরা, তারা কিন্তু
ক্লাইমেট রিফিউজি বলো বা এনভায়রনমেন্টাল রিফিউজি বলো, ক্লাইমেট রিফিউজিতে রূপান্তরিত হচ্ছে। ক্লাইমেট রিফিউজি হলে কি হবে, ওদের ভিটে মাটি ছেড়ে ওখান থেকে চলে যেতে হবে। তুমি ঠিকই বলেছো, সন্দেশখালী হচ্ছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার আন্ডারে একটা গ্রাম, এবং সেই গ্রামটাকে যদি উন্নয়ন করতে হয় তাহলে পরিবহন ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে। পরিবহন ব্যবস্থা ছাড়া, অর্থাৎ আমাদের মুভমেন্ট ছাড়া, ট্রান্সপোর্টেশন ছাড়া, ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট না হলে কিচ্ছু হবে না। যেমন স্কুল কলেজ করতে হবে, সেরকম ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট দরকার। আমাদের যাতায়াতের পথ যদি সন্দেশখালীতে না থাকে, শুধু ফেরির উপর ভরসা করতে হয়, তাহলে কিন্তু উন্নতি হবে না। তো সেখানে ট্রান্সপোর্টেশনের উপর এখন ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী বলেছেন যে সন্দেশখালীকে ঢেলে সাজাবেন, ট্রান্সপোর্টের উন্নতি হবে। দেখা যাক সময় কথা বলবে কি হলো। কিন্তু সন্দেশখালী আপনি বলছেন যে সন্দেশখালী ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যেতে পারে এবং সন্দেশখালীর মানুষ রিফিউজি হিসেবে অন্যত্র এসে বসবাস করবে। এটা তো সন্দেশখালী এই যে শাহজাহানকে ধরা পড়লো এর থেকে, বা শাহজাহানের যে আতঙ্ক, ব্যক্তি শাহজাহানের যে আতঙ্ক, সেই শাহজাহানের আতঙ্ক থেকেও ভয়ঙ্কর একটি বিষয়। এবং এটি যদি দেখা হয় যে একটা অঞ্চল, গোটা একটা অঞ্চল, সেটা যদি আপনি মানে হারিয়ে যায় বা পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যায়, এবং সেখানে যে হাজার হাজার মানুষ রয়েছে, সেই মানুষগুলো তাহলে কোথায় যাবে? তাদের কি হবে? তাদের জীবন জীবিকা, বেঁচে থাকা সবটাই তো অনিশ্চিত একটা ভবিষ্যৎ হতে চলেছে। তাহলে এই যে আন্দোলন আজকে আমরা দেখছি, বা এই কদিন আগে পর্যন্ত দেখছি, বা আগামী দিনে হয়তো দেখবো বা নাও দেখতে পারি, সেটা মানে সেটার থেকে বড় বিষয় হচ্ছে যে সন্দেশখালীর ভবিষ্যৎ আজ থেকে 5 বছর 10 বছর পরে সন্দেশখালী কোন অবস্থায় যাবে, সেটা কিন্তু মর্মান্তিক একটা পরিণতি আপনি কিন্তু বলে দিলেন। এবং সেটা নিয়ে আরো আগে থেকে যদি সচেতন না হওয়া যায়, এখন থেকে যদি আন্দোলন করা না যায়, এখন থেকে যদি পথে নামানো না যায় সাধারণ মানুষকে, তাহলে কিন্তু সন্দেশখালীর মানুষের ভবিষ্যৎ, সন্দেশখালীর ভবিষ্যৎ গোটাটাই অনিশ্চিত হয়ে যাবে। আমি আজকের অনুষ্ঠান শেষ করব ছোট্ট করে এই গোটা বিষয়ে একটা কথা বলি। আইপিসিসি আছে, ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ, তারা বলেছে 2050 সালের মধ্যে কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চল সমুদ্রের তলায় চলে যাবে। তো শাহজাহান যেটা করেছে সেটা হচ্ছে প্রিপোন করে দিয়েছে, 2050 সালে যদি যেত, ওটা হয়তো 2040 সালে যাবে তার কার্যকলাপের জন্য। মানে এটা সারা পৃথিবী মেনে নিয়েছে যে কলকাতার সুন্দরবন আজকে যদি ডুবে যায়, সুন্দরবনটা ছাতার কাজ করছে, তাহলে সুন্দরবনের কাছাকাছি আছে তোমার সন্দেশখালী, ধামাখালী, এগুলো যেমন ঘোড়ামারা দ্বীপ হারিয়ে গেছে, সেরকম সন্দেশখালীও হারা যাবে। সেটা শাহজাহানের এই কার্যকলাপের জন্য সময়টা আরো কম হয়ে গেছে। 10 বছর পরে হতো, শাহজাহান সেই সময়টা কালকে আর 10 বছর আগে এনেছে। ঠিক ঠিক ঠিক। এটা আপনি যা বলছেন পরিবেশগত দিক থেকে একটু মানে গভীর চিন্তা করলে সেটার সঙ্গে সকলে সহমত হবে, কিন্তু আমরা সেই চিন্তাটা আমরা করছি না, সাধারণ মানুষ করছে না, সন্দেশখালীর মানুষ সেই চিন্তা করছে না যে তারা ব্যক্তি শাহজাহানকে গুরুত্ব যতটা দিচ্ছে, ততটা পরিবেশ সংক্রান্ত যে সমস্যা তাদের ফেস করতে হবে আগামী দিনে, যে সন্দেশখালী হারিয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। আপনি বলছেন 2040 সালের মধ্যে সম্ভাবনা রয়েছে সন্দেশখালী মানে বিলুপ্ত হয়ে যেতে পারে। দুর্জয়, আমরা মনে করি যে আমরা পরিবেশ আন্দোলন নিয়ে যারা কাজ করছি, আমরা মনে করি এই যে পশ্চিমবঙ্গ তথা ভারতের কিছু কিছু জায়গায় যদি দেওয়ালে পিঠ থেকে যায়, তাহলে পরিবেশ আন্দোলন শুরু হয়। তার আগে আমরা পরিবেশ নিয়ে ভাবি না, কারণ আমাদের তো একটা উন্নয়নশীল দেশ। আমাদের আগে পেটে কি খিদে আমাকে দেখতে হবে, কারণ আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন খুব খারাপ। কিন্তু দেওয়ালে আজকে সন্দেশখালীর লোকের পিঠ থেকে গেছে। তাই জন্য তুমি যেটা বললে, এখন পরিবেশ আন্দোলন নিয়ে ভাবার সময় হচ্ছে, এটাই হচ্ছে রাইট টাইম যে পরিবেশ আন্দোলন ওখানে শুরু করা দরকার। একদমই। আজকে আমরা যে আলোচনা করলাম, আমাদের সময় দিয়েছেন সৌমেন্দ্র মোহন ঘোষ, বিশিষ্ট পরিবেশ প্রযুক্তিবিদ। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের আলোচনা এখানে শেষ করব। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল সন্দেশখালীতে শেখ শাহজাহান ধরা তো পড়লেন, কিন্তু সন্দেশখালীর বিপদ কি আদৌ আমরা বিপদমুক্ত হয়েছে সন্দেশখালী, সেই নিয়ে আমরা আজকের আলোচনা করলাম। যে নবাবের জেল যাত্রা তো নিশ্চিত হয়ে গেছে, 10 দিন তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছে আদালত, কিন্তু সন্দেশখালীর যে ভবিষ্যৎ, সেই সন্দেশখালীর ভবিষ্যৎ কি আদৌ ফিরবে নাকি ফিরবে না? আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন দর্শকরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং অনুরোধ করবো এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।
নতুন একটি ভাবনা সামনে উঠে আসলো সৌমেন্দ্রমোহন ঘোষের যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যাকে আরো বেশি করে ছড়িয়ে দিন সাধারণ মানুষের মধ্যে। সন্দেশখালী নিয়ে যে আলোচনা চলছে এবং সেটা আরো বেশি যাতে গ্রহণ পায় সেই জন্য শেয়ার করুন, ভালো লাগলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন থাকলেও কমেন্ট করতে পারেন। সাথে আমরা সৌমেন্দ্রমোহন ঘোষকে নিয়ে আবারও সরাসরি সম্প্রচারে আসবো, সেই দিন রাখবো তার কাছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের এখানে